এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। যারা দেশ বিক্রি কথা বলে তারা অর্বাচীন, বন্ধুত্ব দিয়ে পাওনা আদায় করতে চান প্রধানমন্ত্রী। পুলিশকে তথ্য দিতে রাজি ফেসবুক, জঙ্গিবাদ মোকাবেলায় সরকারকে সহায়তার প্রতিশ্রুতি। লম্বা সফরের স্কোয়াডে গুরুত্ব পাচ্ছে ফিটনেস, কন্ডিশন মাথায় রেখে জোর দেওয়া হচ্ছে পেসে। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়, বিয়ের স্বীকৃতি চাইলেন অপু বিশ্বাস। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট সন্ধ্যা 6:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্যরা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গত শুক্রবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ ও ভারতের বর্তমান সরকারের সময় তা বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ মোট 36টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। 4 দিনের ভারত সফর নিয়ে কাল বেলা 4:30টায় গণভবনের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। এদিকে ভারতের কাছে দেশ বিক্রির কথা যারা বলছেন তাদের অর্বাচীন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরের শেষ দিনে ভারত বাংলাদেশ ব্যবসায়ী ফোরামের সম্মেলনে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে কিছু সমস্যা থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। ভারত সফরের শেষ দিনে দিল্লিতে দুদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভারতের বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। এ সময় দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ঢাকা দিল্লির বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার। এখানে আরো অনেক ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে আমাদের কাজে। আমি মনে করি যে আমাদের যারা ব্যবসায়ী দল আমাদের সাথে এসেছেন, আপনারা নিশ্চয়ই সে বিষয়টা আরো বিবেচনা করে দেখবেন, তাতে আমাদের ইনভেস্টমেন্ট আরো বাড়বে। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়, যেটা ঝগড়া করে পারা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেচে দেবো, এটা করবো সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। কাজে এটা এই ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ও বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বহুল আলোচিত তিস্তা চুক্তি হলো না, তবে বন্ধুত্বের সম্পর্কের উপরই আস্থা রাখতে চান তিনি। বললেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে জটিল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াদিল্লি, ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশে আস্থা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশনে দেওয়া সংবর্ধনায় একথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঝগড়া নয়, বন্ধুত্ব দিয়েই সবকিছু আদায় করা হবে। 6 বছর ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি সই হলে দুই দেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে মনে করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিস্তার পানি না দিলেও বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পানির অভিন্ন উৎস আন্তর্জাতিক আইন অনুযায়ী বন্টন করা হবে। তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী এ সম্পর্কে একটি সুন্দর সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তেমনটা হলে বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এদিকে ভারতের সঙ্গে চুক্তি এবং সমঝোতা স্মারক প্রকাশ না করে সরকার সংবিধান লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সরকার ক্ষমতা এলে এসব চুক্তি সমঝোতা গ্রহণযোগ্যতা হারাবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে তিনি একথা বলেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের নিরাপত্তা নিয়ে বাংলাদেশবাসীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। সংবিধানে পরিষ্কার বলা আছে, অন্য দেশের সাথে চুক্তি করতে হলে জাতীয় সংসদে তা উপস্থাপন করতে হয়। অথচ ভারতের সাথে বর্তমান আওয়ামী সরকার এ পর্যন্ত যত চুক্তি করেছেন, যত অসংখ্য চুক্তি করেছে, কোনো চুক্তি জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। এটা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন।
তিস্তা চুক্তির বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে এখন এটা আসলে যতটা না বাংলাদেশ ভারত একটা সমস্যা বা মিটছে না এরকম একটা বিষয় আছে, তার চেয়ে বেশি এখন আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে কলকাতা দিল্লি সমস্যাটা কখন সমাধান হয়। আর এইদিকে আসলে বিএনপি আওয়ামী লীগ যেটা করছে, সরকার এবং বিএনপি বিরোধী দল না হওয়ার সত্ত্বেও বিরোধী দল হওয়ার মতো একটা অবস্থায়, সেই সমস্যাটা আসলে দুই দেশে এই দুই ভাবেই বিরাজ করছে। এখন আমরা জানি না, পুরোটাই আমাদের আসলে ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে কতদিন। এটি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে। বাংলাদেশি গণমাধ্যমে যেমন বাংলাদেশি বিশ্লেষকরা যেমন বলছেন, ইন্ডিয়ান গণমাধ্যমে এটা নিয়ে কথা বলছে, ইন্ডিয়ান বিশ্লেষকরাও কথা বলছেন। কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম পড়ে আমার কাছে যা মনে হচ্ছে, শুনে আমার কাছে যা মনে হচ্ছে, যে কোনোভাবেই তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা আমি খুব কাছাকাছি সময় দেখছি না। কারণ আগামী বছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি সেই ঝুঁকি নেবেন না যে পঞ্চায়েত নির্বাচনের আগে তিস্তা চুক্তি করে তার এলাকায় তার জনপ্রিয়তা হারানোর। অন্যদিকে তিনি আবার এটিও মনে করছেন বলে কেউ কেউ মনে করছেন যে তিনি চান চুক্তিটি হয়ে যাক, কিন্তু চুক্তিটি করুক হচ্ছে মোদি, যাতে তিনি করে বলতে পারেন যে আমি করতে চাই নাই, মোদি করেছেন, এরকম একটা অবস্থা। কিন্তু আলটিমেটলি চুক্তি মমতাকে সাইডলাইনে রেখে মোদি এটি করতে চাইছেন না। সেই ক্ষেত্রে অনেকে এটিও ভাবছেন যে যেহেতু যৌথ নদী বা আন্তর্জাতিক নদী নিয়ে একটা আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আইনটির দ্বারস্থ আমরা হতে পারি কিনা আন্তর্জাতিক ভাবে, সেটিতে আমরা একটু প্রেসার করতে পারি কিনা। শেখ হাসিনা সম্ভবত আভাসই দিয়েছেন, তিনি বলেছেন যে আসলে বন্ধুত্বের মাধ্যমেই এই সমস্যাটার সমাধান তিনি চান। না, বন্ধুত্বের মাধ্যমে আমরা আসলে, আমার আসলে যতদূর মনে পড়ছে এর আগেরবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন দীপু মনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি কোনো একটা সফরে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কোনো একটা সফরে তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটা বলেছিলেন যে যদি দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে এই সমস্যার সমাধান না হয় তাহলে নদী নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ যাবে, এবং সেটা নিয়ে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। আমার মনে হয় যে শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা যেটি বলছেন সেটি অবশ্যই আমরা চাইবো, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আপনি জানেন যে আমাদের সমুদ্র সীমা নিয়ে এটি ডিসপিউট ছিল, যেটি আমরা আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক সালিশের মাধ্যমে যেটি সমাধান করা গেছে, সেরকম কোনো কিছুর দিকে যেতে হবে। কারণ আপনি দেখেন আসলে কোন রাজনৈতিক নেতা যারা একটি দেশ বা একটি রাজ্য ভোটের রাজনীতি করেন, তাদের পক্ষে তিস্তা চুক্তি করা, যেখানে আসলে মমতা ব্যানার্জি বলে ফেলেছেন যে তিস্তায় কোনো পানি নেই এবং তিস্তার কারণে সেই ক্ষেত্রে আসলে আমরা যদি আন্তর্জাতিক আদালতে যাই, খালেদ, আমরা যখন সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে গেলাম সেখানে কিন্তু একটা বিধান এরকম ছিল যে যেই দুই দেশ আদালতে আসছে সেই দুই দেশকে একমত হতে হবে আমরা আদালতে বিচার চাই এই বিষয়ে। আমি জানি না নদী বিষয়ে এটার আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে মোদি চাইছেন যে এটা সমাধান হোক তিস্তা চুক্তিটার, আমার মনে হয় না এটা আসলে আন্তর্জাতিক আদালত পর্যন্ত বাংলাদেশ যাইতে চাইবে। মোদি চাইছেন কিনা আমি আসলে ভারতীয় প্রধানমন্ত্রীদের কতটুকু তাদের উপর আস্থা রাখবো, শেখ হাসিনার মতো এত আস্থা আমি রাখতে পারি না, কারণ মনমোহন সিং বাংলাদেশ এসে বলে গেছিলেন যে তিস্তা চুক্তি হচ্ছে, হয় নাই, সেটি ফ্যাক্ট। সুতরাং ভারতীয় 40 বছর পরে হলে ততদিনে তিস্তা থাকবে কিনা সেটাও একটা বিষয়। যাই হোক, আমাদের কোথাও একটু বিরতি নিতে হচ্ছে। বাংলাদেশের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবে ফেসবুক কর্তৃপক্ষ। জঙ্গিবাদী ও মানহানিকর বক্তব্য মুছে দিতেও রাজি হয়েছে তারা। নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃশ্যমান কর্মসূচিও নেবে ফেসবুক। সিঙ্গাপুরে বৈঠকে এই বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নানা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2.5 কোটি। তবে জাতীয় স্বার্থ, নিরাপত্তা প্রশ্নসহ নানা বিষয়ে এর অপব্যবহার করছে কিছু ব্যক্তি সংগঠন। সম্প্রতি জঙ্গিবাদের প্রচারণায়ও আলোচনায় এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এসব বিষয়ে সমাধান খুঁজতেই সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। দেশে ফিরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এলেন তারানা হালিম, জানালেন বেশ কিছু সাফল্যের কথা। নারীর প্রতি যে সহিংসতা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে বিভিন্ন পোস্ট বা ভিডিওর মাধ্যমে, এ বিষয়ে ফেসবুক দৃশ্যমান একটি কর্মসূচি গ্রহণ করবে, এটি নারী এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য। এখন থেকে মামলা পরিচালনায় ফেসবুকের কাছে তথ্য চাইতে পারবে প্রশাসন। পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্নেও একমত হওয়া গেছে বলে জানিয়েছেন তারানা হালিম। ইনভেস্টিগেটিং বিভিন্ন তদন্তাধীন ক্ষেত্রে এবং মামলার ক্ষেত্রে এই ফোকাল পয়েন্টরা যে তথ্য চাবেন ফেসবুক কর্তৃপক্ষ সেক্ষেত্রে যথাযথ সহায়তা প্রদান করবেন। জঙ্গিবাদী এবং ধর্মীয় উগ্রবাদ বিষয়ক বিভিন্ন পোস্টের বিষয়ে তারা বলেছেন এটা তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি অপসারণ করবেন। ফেসবুকের ভুয়া আইডি বন্ধেও সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে কর্তৃপক্ষ। পাওয়া গেছে সংসদ সদস্যদের ভেরিফাইড পেজ করে দেয়ার প্রতিশ্রুতিও।
মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচের কপি দুপুরে কাশিমপুর কারাগারে পৌঁছেছে। রায় কার্যকরে সব প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 3 জনের মধ্যে মুফতি হান্নান ও তার এক সহযোগী কাশিমপুর কারাগারে আছেন। হান্নানের আরেক সহযোগী রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে। 2004 সালের মে মাসে সিলেটের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। এতে 3 জন নিহত ও আনোয়ার চৌধুরী সহ আহত হন 70 জন। মামলায় মুফতি হান্নান ও তার 2 সহযোগীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হওয়ার পর 3 আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। আমাদের গাজীপুর জেলা পুলিশ, আমাদের গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকি পুলিশ সবসময় অ্যালার্ট আছে। জেলখানা কেন্দ্রে, জেলখানার আশপাশ এলাকায় আমাদের ভিজিলেন্স আছে। আমরাও মাঝে মাঝে পরিদর্শন করি, খোঁজ খবর রাখছি। খেলাধুলার খবরের জন্য চলে যাচ্ছি অনুপম। আমাদের একটা বড় লম্বা সফর যাচ্ছে। আমরা শ্রীলঙ্কা ঘুরে আসলাম, তার আগে নিউজিল্যান্ড ঘুরে আসলাম, এখন আবার একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আছে আয়ারল্যান্ডে, তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে। তো সেজন্য ফিটনেস নিয়ে এক ধরনের শঙ্কায় আছেন যারা টিমের কোচ আছেন, ম্যানেজমেন্ট আছেন। ফিটনেসের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে এখন। আর যেই 26 সদস্যের স্কোয়াড তৈরি করা হয়ে গেছে এরই মধ্যে, তবে ধারণা করা যাচ্ছে এখন যে শ্রীলঙ্কায় যেই টিমটা গিয়েছিল সেটা থেকে হয়তো খুব বেশি একটা পরিবর্তন থাকবে না বলতে গেলেই চলে। হয়তো সেই হুবহু স্কোয়াডটাই আমরা দেখতে পাবো। সেই খবরগুলো জানিয়ে দিচ্ছি, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। ফিরে আসার পর যা থাকছে। সাদা কালো জার্সিতে গর্বিত তামিম, প্রথমবার মোহামেডানে জায়গা পেয়ে রোমাঞ্চিত মিরাজ তাইজুল। আন্তর্জাতিক আসরে সাফল্য পেতে সব ফেডারেশনকে শাহেদ রেজার তাগিদ, সহযোগিতা করবে বিওএ। নয়টা 27 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আয়ারল্যান্ড ইংল্যান্ড কন্ডিশন মাথায় রেখে স্কোয়াড করছেন নির্বাচকরা। লম্বা সফরের কথা মাথায় রেখে ফিটনেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কোয়াডে খুব বেশি এদিক ওদিক হচ্ছে না, পরীক্ষিতদেরই রাখা হচ্ছে। নতুন মুখের সম্ভাবনা তেমন একটা নেই। এদিকে সুইমিং কন্ডিশন বিবেচনায় পেস ডিপার্টমেন্টকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ব্যস্ততায় শ্রীলঙ্কা সিরিজের পর আয়ারল্যান্ডে ট্রাইনেশন। সপ্তাহ ঘুরে মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাক টু ব্যাক টুর্নামেন্টে ধকল যাবে টাইগারদের। ফিটনেসে তাই গুরুত্ব দিতে হচ্ছে। 26 সদস্যের স্কোয়াড করে ফেলেছেন নির্বাচকরা। 2-1 দিনের মধ্যে বিসিবির কাছে দেয়া হবে। বড় বহর নিয়ে নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা ভ্রমণের নিয়ম করে ফেললেও খরচ বিবেচনায় এবার দলের আকার ছোট হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজটা ছিল একটু অন্যরকম, কারণ ওখানে টেস্ট ক্রিকেট ছিল, ওডিআই ছিল, টি20 ছিল। এখানে কিন্তু আমরা জাস্ট 50 ওভার্সের ওডিআই খেলতে যাবো। তো সেই হিসাবে ওখানে টেস্ট যেহেতু খেলা নেই, ওই ধরনের মাথায় চিন্তা নেই যে কিছু টেস্ট ক্রিকেটারকে আবার প্রমোট করা হবে। তো আমরা ওয়ানডের জন্য যাদেরকে বিবেচনা করবো এবং যারা ওডিআই খেলার জন্য সামর্থ্য আছে ওদেরকে বিবেচনা করা হবে। আয়ারল্যান্ড ইংল্যান্ড কন্ডিশনে পেসকে গুরুত্ব দিতে হয়। টাইগার ম্যানেজমেন্টও এই ডিপার্টমেন্টে নজর দিচ্ছেন, তবে স্পিনটাও পরিকল্পনা থেকে সরছে না। কম্বিনেশন থাকবে, পেস এন্ড স্পিনের মধ্যে একটা ভালো কম্বিনেশন থাকবে। কারণ আপনি দেখবেন যে ইংল্যান্ডের জুলাই অগস্টের দিকে গেলে কিন্তু আপনার স্পিনও ধরে অনেকগুলি পিছিয়ে। তো সেই হিসাবে বলা মুশকিল এখন। তো যখন আমরা ঠিক করবো তখন বুঝতে পারবেন যে কটা পেস বলে নিচ্ছে আর কটা স্পিন। 26 এপ্রিল ইংল্যান্ড যাবে বাংলাদেশ। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে 2টি প্রস্তুতি ম্যাচে সেরা একাদশ পেয়ে যাবেন চান্ডিকা হাথুরু সিংহা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন তামিম ইকবাল। মোহামেডানের শিরোপা খরা কাটাতে চান টাইগার ওপেনার। সাদা কালো জার্সিতে খেলতে পেরে নিজেকে গর্বিত বলছেন তামিম। এদিকে প্রথমবার মোহামেডানে খেলতে পেরে রোমাঞ্চিত মিরাজ ও তাইজুল। বিশেষ দল বদলের শেষ দিনে আনুষ্ঠানিকতা সেরে নিলেন তামিম ইকবাল, সাথে 2 স্পিনার মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। গত মৌসুমে আবাহনীর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম। এবারও আকাশী নীলদের হয়ে খেলার কথা ছিল, শেষ পর্যন্ত মোহামেডানকেই বেছে নিলেন। 2009-10 মৌসুমে শেষবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতে মোহামেডান, সেবার দলটার হয়ে খেলেছিলেন তামিম। মোহামেডানে আমি সবসময় খেলছি, আমি সবসময় একটা কথা বলতাম যে
আমার চাচার দল ছিল আবাহনী, আমার আব্বার দল ছিল মোহামেডান। সো আমি যেখানেই খেলি না কেন ইটস এ হিউজ অনার, বিকজ এই দুইটাই টিমই হলো সবচেয়ে বেশি হিস্ট্রি। আর এটা না যে আমি আবাহনীতে জীবনেও খেলবো না, হয়তো বা নেক্সট ইয়ারও দেখতে পারেন, অথবা তারপরের বছর দেখতে পারেন, অথবা এটাও দেখতে পারেন যে আমি মোহামেডানের নেক্সট 5 বছর খেলতেছি। প্রথমবার মোহামেডানের জার্সিতে খেলতে যাচ্ছেন মিরাজ তাইজুল। সাদা কালো জার্সিতে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্যটাও ভুলছেন না। আমি যখন আন্ডার 15 খেলি ফার্স্ট মিরপুর মাঠে, আমি একটা খেলা দেখছিলাম প্রিমিয়ার লিগের, ওইটাই আমার ফার্স্ট খেলা, মানে প্রিমিয়ার লিগের আমার সরাসরি ওটা ফার্স্ট খেলা। ওটা হলো মোহামেডানের সাথে গাজী ট্যাঙ্কের খেলা ছিল। তো ওই ম্যাচটা নাইম ভাই খেলেছিল মোহামেডানের পক্ষে, নাইম ইসলাম ভাই, উনি 84 করে ওই ম্যাচটা উইন করছিল। বাট ওই দিনকে আমি ছোট ছিলাম, তো আমার ওই দিনকে থেকে একটু টার্গেট হলো যে না, আমি এরকম বড় টিমে খেলবো মোহামেডান। তামিম ভাই আছে, মিরাজ আছে, সুভাশিস রায়, শামসুর রহমান শুভ আছে। তো আমি কিছুদিন প্র্যাকটিস করছি, 5-7 দিন টিমের সাথে ছিলাম, তো আমাদের কম্বিনেশনটা অনেক ভালো। তামিমকে দলে টানলেও খুব বেশি সার্ভিস পাচ্ছে না মোহামেডান। ট্রাইনেশন ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে 26 এপ্রিল ইংল্যান্ড যাবেন টাইগার ওপেনার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন উচ্চতায় পৌঁছেছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন এই বাঁহাতি। চলতি মৌসুমে টাইগার ওপেনারের সংগ্রহ 1145 রান। এতে 2009-10 মৌসুমে নিজের 1082 রানের রেকর্ড ভাঙলেন তিনি। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের 2016-17 মৌসুম। শেষটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে। এই সময় 24টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 বাদে সব ম্যাচেই ছিলেন তামিম। একমাত্র সাকিব আল হাসান খেলেছেন সবকটি ম্যাচ। 1139 রান করে তামিমের পরেই আছেন সাকিব। বল হাতে নিয়েছেন 49 উইকেট। শিগগিরই বাংলাদেশের প্রথম অলিম্পিক ভিলেজের কাজ শুরু করতে চান বিওএ মহাসচিব শাহেদ রেজা। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও আন্তর্জাতিক গেমসে সফলতা পেতে ফেডারেশনগুলোকে তাগিদ দিয়েছেন তিনি। প্রয়োজনীয় সব সহায়তা দিবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, সাফল্য এবং গেমস আয়োজনে অলিম্পিক ভিলেজের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় বিশ্বের প্রায় সব দেশেই গড়ে উঠেছে আধুনিক অলিম্পিক ভিলেজ। বাংলাদেশেও অলিম্পিক ভিলেজ নির্মাণে প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই, তবে প্রায় 1 বছর কেটে গেলেও অগ্রগতি আসেনি। এবার অলিম্পিক ভিলেজের স্বপ্ন পূরণ করতে চায় বিওএ। একটা অলিম্পিক ভিলেজ করে দিয়ে যাওয়ার জন্য অন্তত জমিটা যদি আমি বরাদ্দ পাই, এবং যেটার জন্য আমি চেষ্টা করতে, জমি বরাদ্দ পেলে তাহলে আস্তে আস্তে এটা একদিন না একদিনটা কমপ্লিট হবেই, এবং এটা একটা সারা জীবনের জন্য, একটা দেশের জন্য একটা ভিলেজ হিসাবে থেকে যাবে। সাফল্যের জন্য শর্টকাট মেথডে বিশ্বাসী নয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। নেপাল এসএ গেমস সহ আন্তর্জাতিক বিভিন্ন গেমসের জন্য ফেডারেশনগুলোকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের তাগিদ দিলেন মহাসচিব। যদি ফেডারেশনগুলো সচল হয়, ফেডারেশনগুলো যদি ঠিকভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী তাদেরকে যদি প্রশিক্ষণ দেয় তাদের প্লেয়ারদেরকে, তাহলে অবশ্যই রেজাল্ট আসতে বাধ্য। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যা সহায়তা, সেটা যতটুকু আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকব। চলতি বছর প্রথমবারের মতো যুব বাংলাদেশ গেমস করবে বিওএ। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএফসি কাপে টানা 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। বাস্তবতা মেনে আশাবাদী না হয়ে বাকি ম্যাচগুলোতে সন্তোষজনক ফলাফলের দিকেই চোখ কোচ দ্রাগো মামিচের। গত মৌসুমে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন, প্রত্যাশার পারদ বাড়িয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে হতাশ করেছে আবাহনী। এফসি কাপেও অব্যাহত রয়েছে বাজে পারফরম্যান্স। মাঝে স্পোর্টসের কাছে 2-0 গোলের পর মোহনবাগানের কাছে 3-1 পরাজয়। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো চ্যালেঞ্জিং, তাই তো পরের পর্বে যাওয়ার খুব একটা সম্ভাবনা দেখছেন না কোচ। সত্যি কথা বলতে এখন সম্ভাবনা খুব কম। বাকি ম্যাচগুলো অনেক কঠিন। অ্যাওয়ে ম্যাচ নিয়ে বেশি চিন্তা। দলবদল, ফুটবলারদের ম্যাচ বেশি না খেলায় বড় সমস্যা, যে কারণে ছেলেরা পারফর্ম করতে পারছে না। সামনের ম্যাচগুলোতে অঘটনের জন্য অপেক্ষা করতে হবে। এফসি কাপে অংশ নেওয়া দলগুলো জাতীয় দলের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের ক্লাবগুলো ততটা শক্তিশালী নয়। লিগ শেষে ফুটবলাররা বসে থাকেন লম্বা সময়, যা ভালো ফলের পথে বড় বাধা মনে করেন মামিজ। এজন্য দায়ী করছেন ফেডারেশনকে। এভাবে কখনো ভালো ফল করা যায় না। মাত্র 4 মাস ফুটবলাররা ব্যস্ত থাকে। বড় আসরগুলোর জন্য তারা তৈরি হতে পারে না। সব সমস্যা ফুটবল ক্যালেন্ডারের। বাফুফের উচিত ফেব্রুয়ারি থেকে অক্টোবর লিগ চালানো, সাথে বিদেশি ফুটবলার কমানো। 18 এপ্রিল অ্যাওয়ে ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ বেঙ্গালুরু জেএসডব্লিউ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খেলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মোহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের দলীয় মেয়র আজম নাসিরউদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। আজম নাসিরকে মেয়রের দায়িত্ব থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাবেন তিনি। চট্টগ্রামের লালদিঘি মাঠে এক সমাবেশে একথা জানান সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর দলের সুনাম ক্ষুণ্ণ করছেন আজম নাসির। প্রভাব খাটিয়ে নাসির বন্দরে ব্যক্তিগত ব্যবসা করছেন বলেও অভিযোগ করেন তিনি। নাসিরকে অযোগ্য হিসেবেও সম্বোধন করেন মহিউদ্দিন চৌধুরী। মনে করেছেন আজীবন থেকে যান, তা হবে না, তাই আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রামবাসী সভা করে আপনার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমরা পৌঁছাবো যে আপনি একজন অসর্ব লোক, আপনাকে অবশ্যই অবসান করতে হবে। সাভারের কারখানায় 15 দিনে গ্যাস সংযোগ দেওয়া সহ 9 দফা দাবি জানিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে বিসিক কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়েছে। হাজারীবাগে সকালে মহাসমাবেশে এই ঘোষণা দিয়েছেন ট্যানারি মালিক ও শ্রমিক নেতারা। হাজারীবাগের ট্যানারিতে গ্যাস বিদ্যুৎ পানি বন্ধের পর মহাসমাবেশ ডাকে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। এতে যোগ দেন কর্মহীন হাজারো শ্রমিক। সাভারের শিল্পনগরী প্রস্তুত হওয়ার আগেই হাজারীবাগে ট্যানারি বন্ধকে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র বলছেন শ্রমিক নেতারা। এছাড়া শ্রমিকদের আবাসন ও চিকিৎসার ব্যবস্থা না রাখায় করা হয় বিসিকের কড়া সমালোচনা। এক ফোঁটা পানি তোলার কোনো ব্যবস্থা নেই, আলো বাতি নেই। ট্যানারিতে রক্ষিত শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে অরক্ষিতভাবে পড়ে আছে। সাভারে 15 দিনের মধ্যে গ্যাস সংযোগ, দ্রুত জমি নিবন্ধন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ট্যানারি বন্ধের ক্ষতিপূরণ নির্ধারণ ও শ্রমিকদের পুনর্বাসনে বরাদ্দ সহ বিসিকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন মালিকেরা। যে জমির টাকাও আমরা 2007 সাল থেকে দেওয়া শুরু করেছি, সেই জমিটা আজকেও আমাদেরকে বুঝিয়ে দেয় নাই। তা আমরা যাবো কোথায়? উপরন্ত তারা সবসময় মিডিয়ার কাছে বলে এসেছে যে আমরা সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু ট্যানারি মালিকরা যেতে চায় না। দাবি আদায়ে 12 এপ্রিল হাজারীবাগে কালো পতাকা মিছিল, 15 এপ্রিল সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময়ের ঘোষণাও আসে সমাবেশ থেকে। আপনারা কর্মস্থল ছেড়ে যাবেন না, এই কর্মস্থল ছেড়ে যাবেন না। আমরা মালিক ভাইদেরকে বলবো, আমি আমার পক্ষ থেকে বলবো, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বলবো, এই শ্রমিক ভাইদের হারালে আপনারা পাবেন না। 8 এপ্রিল উচ্চ আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারির গ্যাস বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে পরিবেশ অধিদপ্তর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। বিরতি পর জানিয়ে দিচ্ছি, মালদ্বীপের মডেল কন্যা রাউধার মৃত্যুর ঘটনায় সহপাঠীর বিরুদ্ধে বাবার হত্যা মামলা। রাত 9:46 আমরা ফিরে এলাম। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে দুপুরে মামলাটি দায়ের করেন রাউধার বাবা মোহাম্মদ আতিফ। মামলায় রাউধার বান্ধবী সিরাত পারভিনকে আসামি করা হয়েছে। কাশ্মীর থেকে আসা সিরাত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাউধার বাবার দাবি তার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন রাউধার গলার যে দাগ রয়েছে সেটি ওড়নার নয়, দড়ির দাগ। রাউধার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তিনি। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের বিদেশি ছাত্রীদের হোস্টেলের নিজ কক্ষ থেকে গত 29 মার্চ রাউধা আতিফের মরদেহ উদ্ধার করা হয়। রাউধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। 2016 সালের মার্চ থেকেই আড়ালে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় পর আড়াল ভেঙে তিনি জানালেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। বেসরকারি টেলিভিশন নিউজ 24 এর সরাসরি সাক্ষাৎকারে তিনি হাজির হন 8 মাসের শিশুপুত্র নিয়ে। চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও প্রায় 1 বছর, নানান গুঞ্জন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন 2008 সালের 18 এপ্রিল দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিত্রনায়ক শাকিব খানের সাথে বিয়ে হয়েছে তার। ধর্মান্তরিত হয়ে তার নাম হয় অপু ইসলাম খান। শাকিব খানের ইচ্ছাতে এই বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছে বলে জানান অপু। দাবি করেন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় মিডিয়ার সামনে এসেছেন তিনি। নিজে ঠকলেও ঠকাতে চান না সন্তান আব্রাহাম খান জয়কে। এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি,
বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না। নিজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাস সে রাখেন। ঠকায় গেছে, কেন? আমি তো তাকে ঠকাইনি, আমার সাথে বিয়ে করেছে, আমাকে বলছে অপু লুকায় রাখো, আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি। গত বছরের সেপ্টেম্বরে কলকাতার একটি ক্লিনিকে জন্ম নেওয়া সন্তান সহ 10 মাস অপু কোথায় ছিলেন, কেমন ছিলেন জানাতে গিয়ে কান্নায় জড়িয়ে আসে অপুর কণ্ঠ। নিজের এই অবস্থার জন্য দায়ী করেন শাকিব খানকে। একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে, সে শাকিব খান, তার লেভেলটা কত দূর হতে পারে। আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি একজন বউ হিসেবে। সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন, বাট জানা উচিত যে শাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কি। শাকিব খানের সঙ্গে আরেক চিত্রনায়িকা বুবলির সম্পর্ক নিয়ে আপত্তি আছে অপুর। এ নিয়ে দীর্ঘদিন শীতল সম্পর্ক চলছে দুজনের। এর জের ধরেই সোমবার আড়াল ভাঙেন অপু। বুবলি নামে যে মেয়েটা, তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি, এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে। মানে মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে। শিগগিরই আবারও চলচ্চিত্রে ফিরবেন ভক্তদের এমন আশ্বাসও দিয়েছেন অপু বিশ্বাস। এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব, তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন। এই সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের কাছে দুজনের সম্পর্কের কথা স্বীকার করেছেন শাকিব খান, তবে বলেছেন সন্তানের দায়িত্ব নিলেও নেবেন না অপুর দায়িত্ব। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিভিশনে অপু বিশ্বাসের সাক্ষাৎকারের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন শাকিব খান। তিনি দাবি করেছেন 2008 সাল থেকে তাকে ব্ল্যাকমেইল করছেন অপু বিশ্বাস। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে তিনি এই দাবি করেন। আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে, আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করে দেখিনি। আমি এমন ট্র্যাপে পড়বো, আমি কোনোদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে পড়তে পারি। কালকে আপনারা জানেন যে আমি গত 1 বছর ধরে বাংলাদেশের হয়ে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি পুরো পৃথিবীতে। আজকে আমার বিরুদ্ধে চক্র, আজকে অপু বিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি, তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য দেখবেন শাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র শেষ, তাকে ডুবানোর জন্য যে এমন ভাবে একটা জঘন্য চক্রান্ত অপু বিশ্বাসও লিপ্ত হবে, আমি কখনো ভাবতেও পারিনি। বিয়ের স্বীকৃতি চাইলেন অপু বিশ্বাস। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। বর্ণ বলেছেন এখন তাদের দুজনেরই উচিত পারিবারিকভাবে এই সমস্যার সমাধান করা। অপি বলেছেন অপুর সঙ্গে জড়িয়ে আছে সন্তানের পরিচয় এবং স্ত্রীর মর্যাদা, সুতরাং সাকিবের উচিত অপুকে মেনে নেওয়া। ফখরুল বলেছেন অপুকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। রুবেল বলছেন শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের জন্য এমন কাজ কিনা তা তদন্ত করে দেখা উচিত। নূর বলছেন অপু বিয়ে করেছেন 2008 সালে, তাহলে বিয়ের কথা এত বছর পরে কেন বলছেন। জাহিদ বলছেন একটি শিশুর বাবার পরিচয় পেতে মিডিয়ার দ্বারস্থ হতে হয়, এটি খুবই লজ্জাজনক। শাহনাজ বলছেন সাকিব সন্তানকে মেনে নিতে পারলে অপুকে কেন নয়। সাকিব বলছেন এখানে 3টি জীবন জড়িত, সুতরাং উভয়কে বিষয়টি নিয়ে সমাধানে আসা উচিত। রূপক বলছেন বিষয়টি পরিকল্পিত হতে পারে, তা না হলে বিয়ের এত বছর পর এখন কেন অপু এই ঘটনা প্রকাশ করলেন। অপু বলছেন অভিনয় শিল্পীদের সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত, কেননা অনেকেই তাদের অনুসরণ করে। আমার মনে হয় যে অনেকেই আসলে আমরা যারা তারকা রয়েছে তাদেরকে অনুসরণ করে, তাদের সকল বিষয়ে সকল কথা বলা সকল আচরণে সতর্ক আচরণই করা উচিত। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই তাদের মতামতের জন্য। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব যুক্তরাজ্যের ওয়েডিং ফেয়ারের কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।